পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে অমীমাংসিত সমস্যার সমাধান চায় বাংলাদেশ। এমন পররাষ্ট্রনীতিকে সাধুবাদ জানিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ সুফল বয়ে আনবে। পাশাপাশি এই উদ্যোগ ভূ রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে আর মনে করছেন বিশ্লেষকরা। এসএম আরিফের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলোর সমাধান চেয়েছে বাংলাদেশ। আটকে পড়া পাকিস্তানের যে প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আলোচ্য বিষয় ও প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম জানান, এই উদ্যোগ সুফল বয়ে আনতে পারে। আনন্দের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশের স্বার্থের ব্যাপারে অসম্ভব রকম অনড় এবং শক্ত রয়েছে। যেমন পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে। অবশ্যই পাকিস্তানের ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের উপর যে জেনোসাইড হয়েছে, অন্যায় অত্যাচার হয়েছে, তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আসলে উভয় দেশের জন্যই এই শুভ উদ্যোগ ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। এই বিশেষজ্ঞের মতে ৫ আগস্ট পরবর্তী সময়ে ভূ রাজনীতিতে বাংলাদেশ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৪শে বিপ্লব শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরেই বিপ্লব সাধন করেনি, পররাষ্ট্রনীতি ক্ষেত্রে বা এই ধরনের জিওপলিটিক্সের ক্ষেত্রে বিরাট পরিবর্তনের সূচনা করেছে। চীনের সাথে আমাদের আরো ঘনিষ্ঠতা বাড়বে। আগে তো শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক ছিল। আওয়ামী লীগের লোকেরা বলতো যে তারা হচ্ছে তাদের অর্থনৈতিক বন্ধু, রাজনৈতিক বন্ধু না, রাজনৈতিক বন্ধু হচ্ছে দিল্লি। এখন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক বন্ধু দিল্লি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের পলিসি, দিল্লির বিপরীতে পিকিংয়ের সমর্থনে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, এই সব দেশগুলো যেভাবে পূর্ব দিকে আছে সেগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। একটি দক্ষ পররাষ্ট্রনীতিই পারে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে, এমনটাই মত এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। আমাদের স্বকীয় বিশ্বাস, শক্তি এবং পলিসি এগুলোকে সমুন্নত রাখতে পারলে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। সরকারি কঠোর নির্দেশনার পরও রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালক, অবিজ্ঞানসম্মত যান কাঠামো এবং উচ্চ গতিতে ট্রাফিক আইন ভঙ্গের কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। প্যাডেল চালিত রিকশা না থাকায় নগরবাসী বাধ্য হয়ে চলাচল করছে ঝুঁকিপূর্ণ এসব অটোরিকশায়। রফিক হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর ৫ পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আছে দেখুন প্রথম পর্ব। রাজধানীর ব্যস্ততম রাজপথ যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। অলিতে গলিতে হাঁটা চলে যেন দায়। চারদিকে গিজগিজ করছে অটোরিকশা। অবশ্য এসব বাহনকে বাংলার টেসলা নামেও মজা করে ডাকেন অনেকে। অটো রিকশা হল ম্যানুয়ালি টানা রিকশা বা মানবচালিত রিকশার মোটরযুক্ত সংস্করণ। বেশিরভাগ অটোরিকশারই ৩টি চাকা থাকে এবং চলার সময় এর গতিবিধি নিয়ন্ত্রণে থাকে না। গতিবিদ্যার কোনো সূত্রেরই ধার ধারে না এই অটোরিকশার কারিগরি কাঠামো। এসব অটোরিকশায় চড়ে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। আমি মনে করি এটা তো অবশ্যই ঝুঁকি আছে এটাতে। আমি এটার পক্ষপাতিত্ব না, এটার আমি চাই এটাকে বন্ধ করে দেখ। এই সমস্ত গাড়ির মধ্যে চললে ভয় একটু লাগে, স্পিডে চলে তো এই জন্য। ওখানে তো মনে করেন স্পিডে চলে, ওখানে মনে করেন যে ভয় লাগে। ওরা যখন অটো নিয়ে মেন রাস্তায় ওঠে, যে গতির হিসাবে তারা চালায়, এটা ফ্যামিলি নিয়ে ওঠাটা খুবই রিস্কি। তবে অটোরিকশা চালকরা স্বীকার করলেন বাস্তবতা। কেন চলছে এসব ব্যাটারি চালিত অটোরিকশা আর কারাই বা চালাচ্ছেন? কেন আইনি তোয়াক্কা করছেন না তারা? কিছু কিছু ড্রাইভার আর কি ওইভাবে চালায় না, ওরা ধরা চালায়। এর পিছনে কে আছে এটা আমি বলতে পারবো না। সরকারি লোক এর মধ্যে আছে, এই কিছু কিছু সরকারি লোক অবসরপ্রাপ্ত হয়েছে,
অপশনপাতি আছে, এরও মনে করেন যে 10টা গাড়ি বানছে। সরকার অনেক চেষ্টা করে, এমনকি এসব রিক্সা মূল সড়কে চলাচল আটকাতে রিক্সা ফাঁদ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা আইসি গরিব মানুষ, আমরা অটো রিক্সা চালিয়ে আমরা সংসার চালাই। তারা অনেক টাকাওয়ালা, তারা এখন রাজনীতি করে, তারা তাদের ক্ষমতা দিয়ে মনে করো আমাদেরকে ব্যবহার করি, আমরা এইভাবে ইনকাম করে তাদেরকে জমা দেই। জায়গায় জায়গায় ধরে, তারপরে এই দিন দইতে হবে, পিঠাগো বা এই দিতে হবে, খিসারত দিতে হবে। এই খিসারতের জন্যই বাদ দিলাম। অটোরিকশা এশীয় অঞ্চলে পরিবহনের জন্য একটি সাধারণ মাধ্যম। এগুলো সাধারণত উষ্ণ বা উপকূলীয় জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়। কিন্তু বাংলাদেশে যেসব অটোরিকশা চলাচল করে তার বেশিরভাগই স্থানীয়ভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাধারণ রিক্সা কেটে তৈরি করা হয়। ফলে গতি জড়তা বিষয় থাকে না কোনো নিয়ন্ত্রণে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এরা আসলে পুলিশকে অবমাননা করে, এই বিভিন্ন আইন অবমাননা করে ওরা অনেক সময় চলে আসে। সেই ক্ষেত্রে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা ওদেরকে সচেতন করি, অনেক সময় সচেতন করি। রাজধানীর রাজপথে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, যেগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হলেও কাজের গরুর জন্য থেকে গেছে কেতাবেই। তবে যাত্রীরা বলছেন এই মাধ্যমটি আসলে ঝুঁকিপূর্ণ হলেও প্রয়োজনীয় তাগিদে তারা ব্যবহার করছেন। তবে যারা এসব নামিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে হয়তোবা এই যানবাহনের যে দাপট রাজপথে সেটি কমে আসা সম্ভব। রাজধানীর আগারগা থেকে আবু সাদাপু, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ওই বৈঠক শুরু হবার কথা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। মুশফিক জানান, শনিবার সকাল 10:30টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক হবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে এনসিপির একটি প্রতিনিধি দল অংশ নেবে। দুপুরের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের 10 জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় নদী বন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সংস্থাটি। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের দেওয়া দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুরের মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। নিখোঁজের 14 ঘণ্টা পর উদ্ধার হয়েছে চট্টগ্রামের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া শিশু সেহরিস। সকাল 10:30টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের যৌথ বাহিনী। শুক্রবার রাত 8টার দিকে নবাব হোটেল সংলগ্ন এলাকায় খালে পড়ে গিয়েছিল শিশু সেহরিস। এরপর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার পুলিশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীরা টানা উদ্ধার কাজ চালিয়ে যায়। জানা যায়, শিশুটি তার মা ও দাদির সঙ্গে ব্যাটারি চালিত রিকশায় করে বেড়াতে যাচ্ছিল। বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় রিকশাটি উল্টে হিজলা খালে পড়ে যায়। রিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করলেও মা ও দাদি পানির স্রোতে ভেসে গিয়ে এক পর্যায়ে ব্রিজের নিচে পাইপে আটকা পড়ে গেছে। পরে ব্রিজের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়, কিন্তু শিশু সেহরিসকে তখন থেকে আর খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি দল রাতভর চেষ্টা চালায়, ভোরে আবার নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয়রাও উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। উল্লেখ্য, চট্টগ্রামের নালা ও খালে পড়ে গত 4 বছরে শিশুসহ অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। শহরের জলাবদ্ধতা, অরক্ষিত খালগুলো নিয়ে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের। সরকারি হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা থাকলেও জামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিন্ন চিত্র। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে রোগীরা। লোডশেডিংয়ে হাসপাতালে হয়ে যায় ভুতুড়ে পরিবেশের সৃষ্টি। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস সাবরিজ উচ্ছ্বাস। এটি কোনো শুটিং বা সিনেমার দৃশ্য নয়। এই দৃশ্য জামালপুরের ইসলামপুর উপজেলার 50 শয্যা হাসপাতালের। গত শুক্রবার, শনিবার ও রবিবার রাতের চিত্র। রাতে বিদ্যুৎ চলে গেলেই নেমে আসে এক ভুতুড়ে অন্ধকার পরিবেশ।
বিদ্যুৎহীন অবস্থায় চলে চিকিৎসা সেবা। আধুনিক যুগে এসেও চিকিৎসা সেবা চলছে মোবাইলের আলোতে। বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোয়াচ্ছেন রোগী ও স্বজনরা। বিদ্যুৎ গেছে, বাচ্চা কাম দিতেছে, আমি দোকানে যাইতেছি একটু কার্টুন আনতে, বাতাস করা লাগবো। কখন কারেন্ট আসে তাতে গ্যারান্টি নেই। কালকে কারেন্ট গেছিল, অনেক সমস্যা করে থাকা হয়েছে। অন্ধকারের ভিতরে সবাই অনেক কষ্ট করতেছে। আমি চাই যে জেনারেটর সারা দরকার। ফ্যান চলতেছে না, খানা বানা করতেছে না, এলি তো অসুবিধা হইতেছে। বিদ্যুতের দরকার। সেবা প্রত্যাশীদের দাবি, চিকিৎসক ও নার্সরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিতে হচ্ছে ইনজেকশন, স্যালাইন কিংবা জরুরি চিকিৎসা। এতে বাড়ছে ঝুঁকি, ঘটছে ভুল চিকিৎসার আশঙ্কা। এদিকে যেমন ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালে আছে, কারেন্ট নাই, ফ্যান নাই, কোনো কিছু নাই। এই তো কষ্ট মধ্যে পড়ে গেছি। কারেন্ট মাঝে মাঝে রাতে থাকে, বেশিরভাগ রাতে অনেক চলে যায়, আর অনেকক্ষণ পরে আসে। উপজেলাতে বিদ্যুৎ আসলে কমই থাকে, সামনে দেখা যাবে আরো সমস্যা হচ্ছে। বাট আমাদের চিকিৎসাতে কোনো ঘাটতি হয় না। চিকিৎসা আমরা মোমবাতি দিয়ে হলেও আমরা পুরোপুরি চিকিৎসাটা দিয়ে যাচ্ছি। সংশ্লিষ্টদের দাবি, বিদ্যুৎ সংযোগে কারিগরি ত্রুটির কারণে এই পরিস্থিতি, দ্রুত সমাধানের আশ্বাস তাদের। সারাদিন চালাইছে, ওদের একটু চাপ করে যাচ্ছে। মেশিন তো বোঝান, এগুলো তো মেশিন, তো আমরা যেমন সারাদিন কথা বললে কষ্ট হয়। স্বাস্থ্য খাতে এমন অব্যবস্থাপনা নিশ্চয়ই কাম্য নয়। দ্রুত সমস্যা সমাধান হবে, এটাই প্রত্যাশা হাসপাতালে সেবা দিতে আসা ভুক্তভোগীদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় ধানি জমিকে জলমহল উল্লেখ করে 20 একরের বেশি জমি ইজারায় দিয়ে আসছে প্রশাসন, ঠিক এমনটাই অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও। নিয়মের বাইরে গিয়ে প্রশাসনের ইজারা দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরাই মোহাম্মদপুর উপজেলার খোপবাউড় নামে পরিচিত জায়গাটি কাগজ কলমে ধানি জমি। সম্প্রতি এই জমি জলমহল দেখিয়ে প্রশাসনের ইজারা দেওয়ার অভিযোগ উঠায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমি দাবি করা ব্যক্তিরা জানান, এই বাউড়ে রায়পাশা, নৈহাটি ও মোহাম্মদপুর মৌজার দাগ নাম্বার উল্লেখ করে যে জমি জলমহল দেখিয়ে যে ইজারা দেওয়া হয়েছে, তার মধ্যে ঐতিহাসিক গ্রান্ট অ্যান্ড রোড, অন্যদিকে ব্যক্তি মালিকানা ধানের শ্রেণী জমি অন্যায়ভাবে দখল দিয়ে দেওয়া হচ্ছে। গ্রান্টার রোডে ইজারা দিতেছে, ওই জায়গায় ভোগ দখল খাচ্ছে, আমাদের জমিতে কেন ভোগ দখল যাচ্ছে? সরকারের এই ইজারাদার কিছু লোক তারা ঝামেলা করার পায়তাড়া করতেছে এবং জোরপূর্বক আমাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে। মোহাম্মদপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও পরিচালক জানান, দীর্ঘদিন যাবৎ খোপবাউড়টি তারা জলমহল হিসেবে ইজারা নিয়ে আসছে। সরকার আমাকে আহ্বান করছে ডিসিএল নবায়ন করার জন্য। আমি তখন পথের ফকির, আমার মৎস্যজীবী ফকির, এদের এখন কিছুই নাই। তাহলে এখন আমরা কি করব? এখন এই প্রথম বছরে যেহেতু আমার এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে 4 তারিখের পর থেকে, তাহলে পরে আবার নতুন করে আমি চিঠি পাইছি। এই চিঠি পাইছি, এখন আবার নতুন করে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে। তাহলে পরে যে বিশৃঙ্খলা এবং ক্ষতিগ্রস্ত, এর দায় কে নেবে? আইনজীবী শফিকুল ইসলাম জানান, সম্পূর্ণ ব্যক্তি মালিকানা ধানি শ্রেণীর জমিকে জলমহল দেখানোই ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। যে ইজারা প্রদান করছে জেলা প্রশাসন, সেটা চরমভাবে আইন লঙ্ঘনের শামিল এবং প্রকৃতপক্ষে অবৈধ এবং বেআইনি হিসেবে গণ্য করা যায়। বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, জলমহলের মধ্যে কিছু জমি আছে, সেগুলো ধানি জমি, কিন্তু সেগুলো এখন যারা দাবি করছেন তাদের না। জলমহলের ভিতরে কিছু জমি আছে, সেগুলো ধানি শ্রেণী। তবে সেটা এই যে বাদীরা যে মামলা করছে, আনোয়ার হোসেন দিগর, তাদের জমি না, কিন্তু সেটা ভিন্ন জমি। সেটা নিয়ে একটা মামলা অলরেডি তৈরি হয়েছে এবং সামনে করা হবে। তবে জেলা প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছে। এছাড়া ইজারার বর্তমান কার্যক্রম চলমান। এ নিয়ে কোর্টে মামলাও হয়েছে, এটার ইজারা বর্তমানে কার্যক্রম চলমান। তো এখানে যেটা হচ্ছে যে স্থানীয়ভাবে এই জুলাই আগস্ট পরবর্তী কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। একদিকে একটি পক্ষ বলছে এটি ধানি শ্রেণীর জমি, যা ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে আরেকটি পক্ষ যারা ইজারা পেয়েছেন তারা বলছেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন সচেতন মহল। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। ভূমিকর বা খাজনা আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে হয়ে গেল এক অন্যরকম হালখাতা। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই হালখাতায় জমির বাৎসরিক খাজনা পরিশোধ করেন ভূমির মালিকেরা। পরে মুড়ি মুরকি আর বৃষ্টি খেয়ে হাসিমুখে বিদায় নেন জমির মালিকেরা। প্রতিনিধি লতিফুর রহমান লিকনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস, লাল নীল কাগজ, ব্যানার ফেস্টুনে সাজানো চত্বর, যেন উৎসবের আমেজ। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সহ আছে গ্রামীণ নানা অনুষঙ্গ। পয়লা বৈশাখ ঘিরে ভূমি কর বা খাজনা আদায়ের লক্ষ্যে করা হয় এমন ব্যতিক্রম আয়োজন।
হালখাতায় অংশ নিয়ে খাজনা পরিশোধকারীদের খাওয়ানো হয় মোয়া মুরগি ও মিষ্টি। ব্যতিক্রম এই আয়োজনে খুশি জমির মালিকরা। বলছেন, সরকারি দপ্তরে যেখানে দুর্ভোগ ছাড়া মেলে না সেবা, সেখানে ব্যতিক্রমী হালখাতা এনে দিয়েছে স্বচ্ছন্দ। দোকানপাটে বাকি গেলে হালখাতা করতাম, এখন দেখা যায় যে ভূমি অফিসের জন্য হালখাতা চালু করছেন। খাজনাটা বাকি, খাজনাটা পরিশোধ করবো দেশের উন্নয়নের জন্য, এই জন্য আমরা কিন্তু আসছি। খাজনা দিলাম সুন্দর সুপরিবেশে, নিরিবিলি ভাবে সুন্দর পরিবেশে খাজনা দিলাম, খাওয়ার ব্যবস্থা করছে, মুড়ি মলা মিষ্টি। আয়োজকরা বলছেন, বাংলা সনের সাথে ভূমিকর নেওয়ার মাধ্যমে চালু হওয়া হালখাতা বাঙালি জীবনের অংশ। হারিয়ে যাওয়া সেই হালখাতা ফিরিয়ে আনতে উপজেলা জুড়ে এই আয়োজন। আগামীতেও এমন আয়োজন আশা করেন তারা। মানুষের যে ভূমি অফিস নিয়ে যে ভয়, সেই সংখ্যাটা কাটানোর জন্য আমার এই উদ্যোগটি আমি গ্রহণ করেছি, যাতে মানুষ সহজে তারা ভূমি উন্নয়ন কর পদের এবং সরকারি সেবাগুলো পেয়ে থাকে। আমরা সবাইকে জানাচ্ছি কিভাবে পেতে হয় এবং আদায়ও করছি। নাগেশ্বরী উপজেলায় সর্বমোট ভূমি উন্নয়ন কর টার্গেট হচ্ছে 65 লাখ টাকা। আমরা আজকে একদিনেই আমরা 6.5 লক্ষ বা 10% আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েছি। হালখাতা বাঙালির জন্য একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। বছরের শুরুতেই বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা এই হালখাতা অনুষ্ঠানটি করে থাকে। তারই ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিস এই হালখাতার আয়োজন করেছে। সচেতন মহল বলছেন, দালালদের দৌরাত্ম্য আর দুর্নীতি কমাতে প্রতি বছর হালখাতা করা গেলে উপকৃত হবে সাধারণ মানুষ, বাড়বে সরকারি রাজস্ব। ইলিয়াস কমল, মাই টিভি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের কালুহাজি এলাকার একটি ফাঁকা মাঠে পড়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে নিহত ইলেকট্রিক মিস্ত্রিকে কেন কোনো এক ব্যক্তি কাজের জন্য ফোন করে নিয়ে যায়। ঘটনাটি হত্যাকাণ্ড কিনা বিদ্যুৎপৃষ্ট হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় কাজের সময় বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন ইদ্রিস আলী নামের এক শ্রমিক। মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে চাকরি স্থায়ীকরণের অনিয়ম ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। উপজেলার মৌচাক এলাকার মন্ট্রিমস লিমিটেড কারখানায় এই ঘটনাটি ঘটে। মন্ট্রিমস কারখানায় শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকালে কারখানার সামনে অব্যাহতির নোটিশ সাটিয়ে দেওয়া হয়। এছাড়া কারখানা যথারীতি চালু রয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কালিয়াকৈর থানার পরিদর্শক জোবায়ের রহমান বলেন, নিহতের স্বজনরা তাদের গ্রামের বাড়িতে রয়েছে, তারা আসলে ওই ঘটনা মামলা দায়ের করা হবে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাসকাউলিয়া ও ঘোরজান ইউনিয়নে অবৈধভাবে দখল করা রাস্তা দখলমুক্ত করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এলাকাবাসীকে সাথে নিয়ে দীর্ঘদিনের বেদখল রাস্তা দখলমুক্ত করেন। আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে টিনের প্রাচীর সরানোরও পরামর্শ দেন। বান্দরবানের রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণের উৎসবের মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই শেষ হয়েছে। শুক্রবার মৈত্রী পানি বর্ষণ উৎসবের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইতালি, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের অধ্যাপক থানচামা লুসাই, সেনাবাহিনী সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান, জেলা প্রশাসক শামিমারা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসব জুড়ে ছিল বর্ণাঢ্য আয়োজন, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। পবিত্র জলে গা ভিজিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের 100 বছরের ঐতিহ্যবাহী মহাসাংগ্রাই জলকেলি উৎসব। শুক্রবার শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন রাখাইন মার্কেটে 3 দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। পটুয়াখালী রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবু ও মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে গাজায় গণহত্যার প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালন করেন রাখাইন সম্প্রদায়। বর্ষবরণের এই উৎসবে উপলক্ষে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে তরুণ তরুণীরা। বাংলাদেশ জামাতে ইসলামীর সহযোগী সদস্য ফর্ম পূরণ করুন।
দাওয়াত কাজে অংশগ্রহণ করুন এই স্লোগানে কুষ্টিয়ার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে দাওয়াতি লিফলেট বিতরণ ও সহযোগী সদস্য ফরম পূরণ কার্যক্রম হয়েছে। গতকাল কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়ন জামাতের আয়োজনে গফুর হাজি বোর এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জামাতের আমির মাওলানা শরীফুল ইসলাম। এ সময় হাটস হরিপুর ইউনিয়ন জামাতের আমির রুহুল আমির সহ বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়টি রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, ফলে এটা ব্যাপকতা লাভ করেছে। দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির মধ্য দিয়ে দুর্নীতি বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। শুক্রবার মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শায়লা জাহান। কুষ্টিয়ার কুমারখালীতে উচ্চস্বরে ডিজে বক্স, মাদক, ইফটিজিং ও সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক ও সামাজিক পদক্ষেপ গ্রহণের দাবিতে সচেতনতামূলক প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার বাটি কামারা ও দুর্গাপুর পূর্বপাড়া এলাকাবাসীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সমাজকর্মী মুফতি সাব্বির আহমদ আজহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান। অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন কুমারখালী থানার শাখার সভাপতি ডাক্তার গোলাম সারওয়ার, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির সহ অনেকে উপস্থিত ছিলেন। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া। সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ এলাকা ভোলার চরফ্যাশন উপজেলার কাশিমগঞ্জ বাজার, শশীভূষণ বাজার, আঞ্জুরহাট ও দুলারহাট বাজার সহ বিভিন্ন বাজারে গিয়ে এসব লিফলেট বিতরণ করেন। এ সময় সিদ্দিকুল্লাহ বলেন, চরফ্যাশন ও মনপুরায় বিএনপির নাম করে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। ৬ দফা দাবি বাস্তবায়ন ও কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে মহাসড়কের পাশে বসে তারা প্রতিবাদ জানায়। এ সময় বক্তব্য রাখেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি জামিল আহমেদ সিয়াম, মোহাম্মদ সাগর, সহকারী প্রতিনিধি এহসান ইলাহি রাতুল সহ শিক্ষার্থীরা। বরিশালের মুলাদিতে ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও বিশ্ব মুসলমানদের উপর নির্যাতনের নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও বিশ্ব মুসলিমের উপর নির্যাতন ও নিপীড়নের বিষয়ে জাতিসংঘ অচিরেই হস্তক্ষেপ দাবি করেন। এ সময় মুলাদির সকল ব্যবসায়ীদের প্রতি ইসরায়েলি পণ্য বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান। ভোলার চরফ্যাশনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে এক পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড সংলগ্ন মেন সড়কে এই মানববন্ধন করা হয়। গ্রামবাসীর অভিযোগ, চরমানিয়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত নারী ও তার স্বামী বিভিন্ন এলাকার অসহায় নারীদের এনে অনৈতিক ব্যবসা পরিচালনা করে আসছেন। এ নিয়ে কেউ মুখ খুলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সহ নানাভাবে হয়রানি করে বেলগেস। গত ৩১ মার্চ অপকর্মের প্রতিবাদ করায় ইসমাইল নামে এক যুবককে পিটিয়ে আহত করে অভিযুক্তরা। মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসীরা বিলকিস বেগমের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। 18 এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৫৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দরুইন গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, সাংবাদিক রুবেল আহমেদ, সাংবাদিক সাদ্দাম হোসেন। এছাড়া অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব কারি মুক্তার হোসেন ফরিদি। মৌলভীবাজারের জুড়িতে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার মাই টিভি জুড়ি প্রতিনিধি মনিরুল ইসলামের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, থানার ওসি তদন্ত জহিরুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মুস্তাকিম হোসেন বাবুল, জামাত নেতা লুৎফুর রহমান আজাদি, সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, জুড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহসভাপতি ইমরানুল ইসলাম,
অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসীর মুক্তি কামনার দোয়া করা হয়। বাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও ফিলিস্তিনি মুসলিমবাসীর মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শুক্রবার বাইটিভির বিরামপুর প্রতিনিধি কামরুজ্জামানের আয়োজনে বিরামপুর ঢাকা মোড়স্থ এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিরামপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ডাক্তার নুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধুরী, সদস্য রিয়াজুল ইসলাম ও জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন। তৃণমূলের ক্রিকেটের মনোনয়নের বিসিবি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। গতকাল চাঁদপুরের মতলব দক্ষিণে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্রিকেটের উন্নয়নে বিসিবি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি। ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহমুদ আহমেদ শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ইউএনও আমজাদ হোসেন, ওসি সালেহ আহমেদ। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।